প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজ নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 13 বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা, এই অধ্যায়ের সরকারি অর্থ ব্যবস্থার ধারণা এবং বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো নিয়ে আলোকপাত করব। সরকারি অর্থ ব্যবস্থা হলো অর্থনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। সাধারণভাবে সরকারি অর্থ ব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝায়। এ সম্পর্কে অধ্যাপক ডাল্টন বলেন, সরকারি অর্থ ব্যবস্থা রাষ্ট্রের আয় ব্যয় এবং এদের একটির সঙ্গে অন্যটির সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে। অর্থনীতির এই শাখায়, অর্থাৎ এই সরকারি অর্থ ব্যবস্থা, অর্থনীতির এই শাখায় রাষ্ট্রের আয় ব্যয়, রাষ্ট্রের সব ধরনের আয় ব্যয়, ঋণ এবং বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখে নিব বাংলাদেশ সরকারের আয়ের উৎস। বাংলাদেশ সরকারের আয়ের উৎস। একটি দেশের সরকার একটি দেশ যখন পরিচালনা করে তখন তার অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। কী কারণে প্রয়োজন হয়? কারণ সরকার জনকল্যাণ, মানে জনগণের কল্যাণ সাধনের জন্য কাজ করে। তারপরে প্রশাসন পরিচালনায় যারা আছে তাদের জন্য অর্থ ব্যয় করতে হয় এবং দেশের সামাজিক উন্নয়নের জন্য সরকারকে প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস থেকে প্রচুর আয় করতে হয়। কারণ সরকার যে ব্যয় করবে, সেই ব্যয় যে সে করবে, সরকারের তো আয় থাকতে হবে, তাই না? সরকারের আয় না থাকলে সরকার কোথা থেকে ব্যয় করবে? তো আধুনিক রাষ্ট্রে যে কোনো সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হলে প্রচুর পরিমাণ ব্যয় করতে হয়। আর এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে কি করতে হয়? বিভিন্ন উৎস থেকে প্রচুর আয় করতে হয়। আমরা এখানে বাংলাদেশ সরকারের আয়ের উৎস সম্পর্কে আলোচনা করব। তো বাংলাদেশ সরকারের আয়ের উৎস দুটি। একটি হচ্ছে কর রাজস্ব, আরেকটি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। একটি হচ্ছে কর রাজস্ব, আরেকটি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। দেখে নাও কি লিখেছে এখানে। বাংলাদেশ সরকারের আয়ের উৎসকে দুটি খাতে ভাগ করা হয়। এক, কর রাজস্ব। দুই, কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব। সরকার দেশের জনগণের আয়ের উপর এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে সেটাকে বলে কর কি? রাজস্ব। তোমরা সবাই বুঝতে পেরেছো? সরকার দেশের জনগণের আয়ের উপর এবং
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার উপর কর ধার্য করে যে অর্থ আয় করে সেটাই হচ্ছে কর রাজস্ব। দুঃখিত, তোমরা একটু মনোযোগী হও। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সরকারের যে আয়ের উৎসকে দুটি খাতে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কর রাজস্ব, আরেকটি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। এখন আমরা দেখে নিব যে কর রাজস্ব কোনগুলো। কর রাজস্ব পূর্বেই কিন্তু বলেছি যে কর রাজস্ব কাকে বলে। দেশের জনগণের উপর, যে দেশের জনগণের আয়ের উপর এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করা হয় সেটাই হচ্ছে কর রাজস্ব। তো কর রাজস্বের মধ্যে কোন কোন উৎসগুলো আছে সেটা আমরা একটু দেখে নেই। এক, বাণিজ্য শুল্ক। এক, বাণিজ্য শুল্ক। বাণিজ্য শুল্কটা কি সেটা আমরা জানি। বাণিজ্য শুল্ক হচ্ছে তোমার বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস বাণিজ্য শুল্ক। বাণিজ্য শুল্ক হলো দেশের যে আমদানি এবং রপ্তানি দ্রব্যের উপর যে শুল্ক ধার্য করা হয় সেটাই হচ্ছে কি বাণিজ্য শুল্ক। এই বাণিজ্য শুল্ক থেকে বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণ অর্থ আয় করে থাকে। 2 নম্বর, আবগারি শুল্ক। আবগারি শুল্ক হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত এবং ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় বা যে শুল্ক ধার্য করা হয়। আমি আবার বলছি, দেশের অভ্যন্তরে উৎপাদিত এবং ব্যবহৃত দ্রব্যের উপর যে শুল্ক ধার্য করা হয় তাকে বলে কি আবগারি শুল্ক। আর শুধুমাত্র কর রাজস্ব আয়ের জন্যই যে আবগারি শুল্ক ধার্য করা হয় তা কিন্তু নয়। অনেক সময় অনেক ক্ষতিকর পণ্য উৎপাদন হ্রাস করার জন্য এই আবগারি শুল্ক সরকার কি করে ধার্য করে থাকে। ক্ষতিকর পণ্য উৎপাদন, এই ক্ষতিকর পণ্য উৎপাদনে যাতে উৎপাদনকারীরা নিরুৎসাহিত হয়, হ্যাঁ, সে কারণেও কিন্তু অনেক সময় এই আবগারি শুল্ক ধার্য করা হয়। শুধু যে কর রাজস্ব আয় করার জন্যই ধার্য করা হয় সেটা কিন্তু নয়। বাংলাদেশে চিনি, চা, তামাক, সিগারেট, ঔষধ, কেরোসিন, স্পিরিট, দিয়াশলাই, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের উপর কি করা হয় আবগারি শুল্ক ধার্য করা হয়। 3 নম্বর, আয়কর, ইনকাম ট্যাক্স। এটি জনগণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে বলে কি আয়কর। মানে ব্যক্তির আয়ের উপর যে কর ধার্য করা হয় সেটাই হচ্ছে কি আয়কর। যাদের আয়, অর্থাৎ যে সকল ব্যক্তির আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে, সরকার তাদের উপর প্রগতিশীল হারে আয়কর ধার্য করে সেটা আদায় করে থাকে। 4, মূসক মানে মূল্য সংযোজন কর। আমি এখানে সংক্ষেপে লিখেছি মূসক মানে মূল্য সংযোজন কর।
ইংরেজিতে যেটাকে বলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সংক্ষেপে বলে ভ্যাট। আমদানিকৃত দ্রব্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য কিংবা কিছু নির্দিষ্ট সেবা খাতের উপর কি করা হয়, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স ধার্য করা হয়। এখান থেকেও সরকার প্রচুর পরিমাণে অর্থ আয় করে থাকে। 3 নম্বরে 5 সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক সাপ্লিমেন্টারি ট্যাক্স। অনেক সময় বা অনেক ক্ষেত্রে অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট ধার্য করার পরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়, সেটাকে বলে সাপ্লিমেন্টারি ট্যাক্স বা সম্পূরক শুল্ক। তোমরা বুঝতে পেরেছ যে এমন কিছু দ্রব্য আছে যে দ্রব্যগুলোর উপর এই আবগারি শুল্ক বা আমদানি শুল্ক বা ভ্যাট আরোপ করার পরও, মানে ধার্য করার পরও সরকার মনে করে যে এই দ্রব্যগুলোর উপর আরও কিছু শুল্ক আরোপ করা প্রয়োজন, সেটাকেই বলে সম্পূরক শুল্ক। নেক্সট, ভূমি রাজস্ব। এই যে আমরা ভূমি ব্যবহার করি, আমরা যে বাড়িতে থাকি বা আমাদের যে জায়গা জমি আছে, সেই জায়গা জমির উপরে আমরা সরকারকে কি দেই? খাজনা দেই, তাই না? এই খাজনাটাই হচ্ছে সরকারের কি? ভূমি রাজস্ব। সরকার 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দেয়, মানে মাফ করে দেয়। সরকারের এই খাত থেকে আয়টা কিন্তু অনেকটাই কি কমে গিয়েছে। তারপরে দেখো নন জুডিশিয়াল স্ট্যাম্প। নন জুডিশিয়াল স্ট্যাম্প বিভিন্ন দলিলপত্র এবং মামলা মোকদ্দমার যে আবেদনপত্রে স্ট্যাম্প বসাতে হয়। তারপরে বিনিময় বিল বলতে পারো, এই খাত থেকে সরকার উল্লেখযোগ্য পরিমাণ আয় করে থাকে। নন জুডিশিয়াল স্ট্যাম্প বলে এটাকে। তারপরে রেজিস্ট্রেশন, দলিলপত্র রেজিস্ট্রেশন বা নিবন্ধন, এবং যে মামলা মোকদ্দমার জন্য যে কোর্টে যাওয়া হয় সেই কোর্ট ফি, সেগুলো কিন্তু সেখান থেকেও সরকার কি করে? আয় করে থাকে, উল্লেখযোগ্য পরিমাণ আয় করে থাকে রেজিস্ট্রেশন ফি। তারপরে আরও আছে অন্যান্য কর এবং শুল্ক। আমি এখানে 9 নম্বর দিয়ে অন্যান্য কর এবং শুল্ক নিয়ে এসেছি। তো এর মধ্যে একটা আছে যেমন যানবাহন কর। তো যানবাহন চালাতে গেলে কি করতে হবে? সেটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশনের জন্য সরকারকে কি দিতে হবে? একটা ট্যাক্স দিতে হবে, এটাকে যানবাহন কর বলে। মাদক শুল্ক। মাদক শুল্ক যেমন বিভিন্ন মাদক দ্রব্য, মদ, গাঁজা, আফিম, এগুলো থেকেও সরকার কি করে? সরকার অনেক আয় করে থাকে। তারপর তোমার বিদ্যুৎ শুল্ক। এই যে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, কেমন? আমরা বিদ্যুৎ ব্যবহার করি, এজন্য কিন্তু সরকার আমাদের কাছ থেকে কি নেয়? শুল্ক নেয়। তারপরে আমোদ প্রমোদ কর। আমোদ প্রমোদ কর যেমন সিনেমা, তারপরে এই যে নাটক, সিনেমা, কেমন? তারপরে তোমার পার্ক, যেখানে গিয়ে মানুষ কি করে? বিনোদন আশা করে, মানুষ আনন্দ লাভ করে, বিনোদন পায়, কেমন? সেখানে সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে সরকার কি করে? আয় করে থাকে। তারপরে এটা গেল আমোদ প্রমোদ কর। তারপরে আছে যেমন এই যে গ্যাস, আমরা যে গ্যাস ব্যবহার করি,
সেখান থেকেও কিন্তু সরকার কি করে, আয় করে। তারপরে ভ্রমণের উপরে কর আছে, তারপরে সেচ কর, যন্ত্রপাতি কর। কেউ যদি বিদেশ ভ্রমণ করতে চায়, তা বিদেশ ভ্রমণ করতে গেলেও কিন্তু সে যে ভ্রমণ করতে যাবে তার উপরে এই বিদেশ ভ্রমণ আর কর সরকার বসায়, সেখান থেকে সরকার আয় করে। তারপরে তোমার সেচ কর, এই যে বিভিন্ন সেচ পাম্প আছে, সেচ পাম্প দিয়ে যে তোমার সেচ কার্য সম্পাদন করা হয়, সেখান থেকেও সরকার কি করে, আয় করে থাকে। বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করার মধ্য দিয়েও সরকার জনগণের কাছ থেকে কি করে থাকে, আয় করে থাকে না। আচ্ছা, এটা হলো আমাদের বাংলাদেশ সরকারের আয়ের যে উৎসকে দুটি খাতে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কর রাজস্ব আর একটি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। এখন আমি কর বহির্ভূত রাজস্ব নিয়ে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করব। একটু দেখে নাও, ধৈর্য সহকারে বসো। এই না, দেখো বাংলাদেশ সরকারের আয়ের যে দুটি উৎস, একটা হচ্ছে কর রাজস্ব আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। আমরা এখন এক নজরে দেখে নিব যে কর বহির্ভূত রাজস্ব কোনগুলো। আচ্ছা, প্রথমেই জেনে নেওয়া যাক যে কর বহির্ভূত রাজস্ব কাকে বলে। তো সরকার এই যে জনগণের আয়ের উপর কিংবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানার উপর যে কর বসিয়েছে সেটাকে কি বলে, কর রাজস্ব। তো এই কর রাজস্ব ছাড়াও আরও কিছু উৎস আছে যেখান থেকে সরকার কি করে, রাজস্ব সংগ্রহ করে। তাই এটাকে বলে কর বহির্ভূত রাজস্ব। অর্থাৎ কর রাজস্ব ব্যতীত সরকার অন্য যে সকল উৎস থেকে রাজস্ব আদায় করে সেটাকে বলে কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্বের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে সেটা আমরা এক নজরে দেখে নিচ্ছি। যেমন লভ্যাংশ ও মুনাফা। সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, পার্ক, তারপরে তোমার চিড়িয়াখানা প্রভৃতি থেকে কি করে, আর বছর শেষে লভ্যাংশ এবং মুনাফা আয় করে থাকে। সুদ। সরকার যে সকল প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে সেই ঋণের বিপরীতে সরকার কি করে, সুদ পেয়ে থাকে। 3, রেলওয়ে সরকার কর্তৃক পরিচালিত হয় এবং এখান থেকে সরকার কি করে, আয় করে থাকে। যদি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সরকার রেলওয়েকে পরিচালনা করতে পারে, তাহলে সরকার কিন্তু এই খাত থেকে অর্থাৎ এই রেলওয়ে থেকে প্রচুর পরিমাণ অর্থ আয় করতে পারে। ডাক বিভাগ, এই যে ডাক বিভাগ, এটা পরিচালিত হয় সরকার কর্তৃক। সুতরাং সরকার এই ডাক বিভাগ থেকে আয় করে থাকে, সেটা কর বহির্ভূত রাজস্বের আওতাভুক্ত। তার ও টেলিফোন, মানে টেলিগ্রাম ও টেলিফোন, এটাও কি সরকার কর্তৃক পরিচালিত হয়ে থাকে। সুতরাং এই তার ও টেলিফোন থেকেও সরকার প্রচুর পরিমাণে অর্থ আয় করে থাকে, যা কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত। বন, সরকার দেশের বিভিন্ন বন মানে ফরেস্ট, সেখান থেকে আয় করে। বনে কাঠ, বনের বিভিন্ন গাছপালা, তারপরে মধু, মোম ইত্যাদি বিক্রি করে সরকার কি করে, আয় করে থাকেন।
ও লেভি, এই যে টোল ও লেভি এই শব্দ দুটো তোমাদের অনেকের কাছেই হয়তোবা একটু নতুন মনে হতে পারে। টোল ও লেভি, টোল ও লেভি এ সম্পর্কে বলছি। এখান থেকেও সরকার কিন্তু প্রচুর পরিমাণে আয় করে থাকে। তো টোলটা কি? টোল কিন্তু তোমার যে আয়ের যে যেমন ব্যক্তিগত যে আয়, সেই আয়ের উপর যে একটা কর ধার্য করা হয়, হ্যাঁ, এরকমের কিন্তু কোনো কিছু নয়। টোলটা হচ্ছে সরকার জনসাধারণকে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে, হ্যাঁ, সুবিধা দিয়ে থাকে। যেমন হাট বাজার ইজারা দেওয়া, তারপরে খেয়া পারাপার, সেতু মানে ব্রিজ, তারপরে কালভার্ট, হ্যাঁ, এগুলো পারাপারের জন্য সরকার কি করে? জনগণের কাছ থেকে এই সেবা প্রদানের মধ্য দিয়ে সরকার অর্থ আয় করে থাকে, যা টোল হিসেবে বিবেচিত, যা টোল হিসেবে বিবেচিত। ঠিক আছে, তোমরা অনেকেই বিভিন্ন জায়গায় যে সেতু পারাপার হয়ে তোমরা বিভিন্ন জায়গায় গিয়েছো, তো দেখবে যে যখন একটা সেতুর উপর দিয়ে তোমাদের গাড়িটা, সেটা প্রাইভেট কার হোক, সেটা বাস হোক, হ্যাঁ, দেখবে যে সেই গাড়িটা কি থামানোর জন্য একটা সিগন্যাল পড়ে, তারপরে সেখানে লোক থাকে, তারপরে দেখবে যে যিনি গাড়ি চালাচ্ছেন মানে ড্রাইভার বা মালিক, তার সে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়, তাকে একটা আবার দেয়, রিসিপ্ট দেয়। তাহলে এই যে টাকাটা যে দিল, তোমরা নিজেরাই দেখলে যে হ্যাঁ আমাদের গাড়িটা সিগন্যালের কারণে থেমে গেল, আমরা যখন ব্রিজটা কি অতিক্রম করছিলাম, একবারে শেষ মাথায় গিয়ে আমাদের গাড়িটা থামানোর জন্য সিগন্যাল পড়লো এবং গাড়ি থেকে এই কর্তৃপক্ষকে একটা টাকা দেওয়া হলো। কেমন? এটাই হচ্ছে কি টোল। এবার লেভি দেখো, লেভি, লেভিটা কিন্তু সরকার জনগণের কাছ থেকে সব সময় এটা আদায় করতে পারে না। বিশেষ বিশেষ সময়, হ্যাঁ, বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ জিনিসের উপর, আমি আবার বলছি, বিশেষ বিশেষ সময় জনগণের নিকট থেকে সরকার বিশেষ বিশেষ কিছু জিনিসের জন্য যে অর্থ সংগ্রহ করে, যে রাজস্ব আয় করে, সেটাকে আমরা লেভি বলি। যেমন যমুনা সেতু, হ্যাঁ, যমুনা সেতু বা এখন যে পদ্মা সেতু হচ্ছে, এই পদ্মা সেতু তো আর হ্যাঁ বছর বছর ধরে মানে আজীবন তো আর এই পদ্মা সেতু হবে না, তাই না? এটা বিশেষ বিশেষ সময়, আর এই বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে কি পদ্মা সেতু, এটার জন্য সরকার জনগণের কাছ থেকে যে অর্থ আদায় করে, সেটা কর বহির্ভূত রাজস্ব, এবং সেটাকে আমরা লেভি বলি। কেমন? এবার ভাড়া ও ইজারা, সরকারি সম্পত্তি ভাড়া এবং ইজারা দেওয়ার মধ্য দিয়ে সরকার কি করে? অনেক অর্থ আয় করে থাকে, যা কর বহির্ভূত রাজস্বের আওতাভুক্ত। 9 নম্বরে দেখতে পাচ্ছ জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ। সরকার অনেক সময় কি করে? জনগণের কাছ থেকে জরিমানা আদায় করে, ঠিক না? কী রকমের জরিমানা আদায় করে? যেমন দেখো, এই যে পেঁয়াজের যে সংকট, পেঁয়াজের দাম এখন কি বেড়ে যাচ্ছে, তা সরকার মনিটরিং করে দেখলো যে কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজ সিন্ডিকেট করে পেঁয়াজ জমা করে এই কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দামটা বৃদ্ধি করে দিয়েছে। তো সরকার তাদের উপরে কি করতে পারে? সরকার তাদের উপরে জরিমানা ধার্য করে।
তা এই জরিমানাটা কোথায় যায়? সরকারি কোষাগারে জমা হয়। এখানে আমি শুধু পেঁয়াজের উদাহরণ দিয়েছি, এরকমের আরও অনেক উদাহরণ থাকতে পারে যে সরকারি আইন অমান্য করলে সেখানে সরকার কি করতে পারে? ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ধার্য করতে পারে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা হয়। তারপরে এই যে জরিমানা ও দণ্ড মানে যেমন দেখো, অনেক সময় দেখা যায় যে অমুক ব্যক্তির এত বছরের কি হয়েছে, জেল হয়েছে এবং জরিমানা হয়েছে এত টাকা। যদি সেই জরিমানা সে দিতে ব্যর্থ হয় তাহলে তার আরও জেল কি 3 মাস আরও জেলের তার যে সাজা সেটা আরও বেড়ে যাবে। হ্যাঁ, এরকম এটা হচ্ছে কি দণ্ড। আচ্ছা, বাজেয়াপ্তকরণ জিনিসটা, এই শব্দটা তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। আসলে বাজেয়াপ্ত শব্দটা এটা যারা কমার্সের স্টুডেন্ট যারা ব্যবসায় শিক্ষা শাখা নিয়ে পড়ে, হ্যাঁ, বা উপরের ক্লাসে, এই বাজেয়াপ্ত শব্দটা তাদের সাথে খুবই পরিচিত। যেমন সেখানে শেয়ার বাজেয়াপ্ত এ ধরনের কথা আছে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। বাজেয়াপ্ত এখানে তোমাদের যতটুকু প্রয়োজন বোঝার জন্য আমি সেভাবেই একটু বোঝানোর জন্য চেষ্টা করছি। বাজেয়াপ্ত হচ্ছে অর্থাৎ যে সম্পদের কোনো মালিকানা নেই, বাড়িঘর বলো, গাড়ি বলো, যে কোনো ধরনের সম্পদের কোনো নির্দিষ্ট কোনো মালিক নেই, হ্যাঁ, অথবা মালিক ছিল কিন্তু এখন আর নেই, সেই সম্পদের সে বছরের পর বছর এটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, কেউ কোনো মালিকানা দাবি করছে না, ঠিক আছে। অথবা কোনো সম্পত্তিতে যদি মামলা মোকদ্দমা চলে, মামলা মোকদ্দমাধীন কোনো সম্পত্তি শেষ পর্যন্ত সরকার কি করতে পারে, সেটা নিজের অধিকারে নিষ্পত্তির মাধ্যমে নিজের অধিকারে নিয়ে নিতে পারে। এটাকে বলে বাজেয়াপ্তকরণ। এর মধ্য দিয়ে সরকার কি করে? বাংলাদেশ সরকার প্রচুর অর্থ আয় করে থাকেন। সাধারণ প্রশাসন মানে সরকার যে এই প্রশাসন চালাতে গিয়ে, সরকার যে প্রশাসন চালায়, সেখানে প্রশাসন চালাতে গিয়ে তোমার সেখান থেকেও কিন্তু অনেক আয় করে থাকে। অর্থনৈতিক সেবা বাংলাদেশ সরকার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে সমস্ত অর্থনৈতিক সেবা প্রদান করে থাকেন, যেমন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে তুমি ব্যাংকের কথা বলতে পারো, বিমার কথা বলতে পারো, কিংবা কোনো সমবায় সমিতির রেজিস্ট্রেশন বা সমবায় সমিতির নবায়ন, এই মানে বিভিন্ন ধরনের অর্থ সম্পর্কীয় সেবা, বিভিন্ন ধরনের অর্থনৈতিক সেবা প্রদানের মধ্য দিয়ে সরকার যাদেরকে সেবা দিচ্ছে সেই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যে আয়টা করে সেটাকে বলে অর্থনৈতিক সেবাজনিত আয়, যা কর বহির্ভূত রাজস্বের কি আওতাভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আজকের আমার আলোচনার এখানেই সমাপ্তি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত সবাই সুন্দর থেকো, ভালো থাকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।